প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঢাকার যে আবাসন সমস্যা, এই সমস্যা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি আজকে। সেটি হচ্ছে, আমি ঢাকায় আসার পরে রিসেন্টলি কিছু জায়গা ভিজিট করলাম। আর সেটা হচ্ছে ঢাকার যে নারায়ণগঞ্জ এবং সেখানে পূর্বাচলের যেই হচ্ছে যে আবাসন প্রকল্প, সেই জায়গাগুলো এবং নারায়ণগঞ্জের যেই 300 ফিটের রাস্তা, সে রাস্তাগুলো আমি দেখলাম। তো প্রিভিয়ার্স এই সকল জায়গাগুলো যেটা মনে হলো যে আসলে আমরা ঢাকার বাইরে হয়তো বা কোনো একটা জায়গায় এসেছি, ঢাকার মধ্যে নেই, এরকম একটা ফিলিংস কাজ করলো। যদিও শুনছি রিসেন্টলি 300 ফিট ভেঙে আবার মেট্রো করা হবে, যেটা খুবই একটা বাজে সিদ্ধান্ত এবং এটার জন্য যে এই কথা বলেছে তার শাস্তি হওয়া উচিত এবং তাকে বরখাস্ত করে তার জরিমানা করা উচিত। তো প্রিভিয়ার্স, আমরা হচ্ছে যে ঢাকার যে আবাসন সমস্যা, এই সমস্যাগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখব যে ঢাকার কিন্তু মূল যে জায়গা, বিশেষ করে কারণ বাজার থেকে শুরু করে গুলশান বনানী থেকে শুরু করে এই যে অঞ্চলটা, মালিবাগ, তারপরে হচ্ছে যে বাড্ডাস থেকে শুরু করে এই মতিঝিল যে অঞ্চলগুলো, মূলত বাণিজ্যিক এবং আবাসিক যে এলাকার সমস্যা, সেটা কিন্তু শুধুমাত্র মূল ঢাকাতে। এই মূল ঢাকা থেকে যদি আমরা একটু দূরে যাই, একটু বাইরের দিকে যাই, তাহলে কিন্তু ঢাকা সিটি আর হচ্ছে যে আপনার মানে ঢাকা সিটি মনে হবে না। নামে ঢাকা, যেমন নারায়ণগঞ্জ হচ্ছে যে একটি জেলা, কিন্তু সেটা ঢাকার কাছাকাছি, খুবই 10 কিলোমিটার 15 কিলোমিটার ডিফারেন্স। তো এই ডিফারেন্সের মধ্যে হচ্ছে যে আপনাকে যদি নিয়ে যাই তাহলে মনেই হবে না যে আপনি ঢাকার মধ্যে আছেন, মনে হবে কোনো একটা আপনার গ্রামে আছেন বা একদম মূল শহর ছেড়ে হয়তো কোনো একটা জায়গায় এসেছেন, এরকমই আপনার কাছে মনে হবে। বিশেষ করে এখন রাস্তাঘাট যেভাবে উন্নত হয়েছে, সেই জায়গাগুলো থেকে খুব চমৎকার সব কিছু। কিন্তু ঢাকার যে আবাসন সমস্যা, যেই জিনিসপত্রের দাম বা আপনার হচ্ছে যে ঢাকার যেই ক্রমবর্ধমান জনশক্তি ঢাকাতে শিফট করা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ঢাকা তার চাপ সামাল দিতে পারছে না। এই চাপ সামাল দিতে না পাওয়ার কারণে মূলত ঢাকাকে বিস্তীর্ণ করা হচ্ছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। মেট্রো রেল হয়েছে, সারা ঢাকায় পুরো বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে মেট্রো রেল হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে নীলা মার্কেট, তারপরে হচ্ছে যে 300 ফিটের যে রাস্তা, ওইদিকে কাঞ্চন ব্রিজ, তারপরে সুমো মার্কেট, এই অঞ্চলটা এখনও দেখলাম যে পুরো ফাঁকা। আমি রাজশাহী থেকে এসেছি, তো আমার বাসা রাজশাহীতে। তো রাজশাহীতে যেমন এখনও অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, লোকালয় তেমন হয় নাই। তো এই যে সকল জায়গায় যেয়ে আমার কাছে এরকম মনে হলো যে এখনও কিছুই হয়নি, অথচ বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা আবাসন, যারা ব্যবসার সাথে জড়িত, তারা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এখান থেকে তারা উঠাচ্ছে। আর মিডল ক্লাস যারা, তারা কিন্তু একটা বাসার খোঁজে বা একটা বাসা কেনার জন্য তারা কিন্তু হচ্ছে যে হন্য হয়েও কিছু করতে পারছে না। সারা জীবনের আর্নিং দিয়ে একটা মানে অন্তত মাথা গোঁজার ঠাঁই তারা করতে পারছে না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যেই সমাজের বা রাষ্ট্রের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার আসলে কত সমস্যা, এটা যদি কোনো আসলে ওই রকম গোষ্ঠী না আসে তাহলে এই সমস্যার সমাধান হবে না। এবং এই মিডল ক্লাস প্রতিনিয়ত নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, শোষিত হবে। এবং এই মিডল ক্লাসের এবং হচ্ছে যে আপনার লোয়ার ক্লাসের ঘাম, রক্ত, শ্রম এর উপরেই মনে করেন উপর ক্লাস, তারা আপার ক্লাসটা সবসময় রাজত্ব করবে। কিন্তু এর একটা শক্ত কাঠামো থাকা উচিত, মানে অন্তত মৌলিক যে চাহিদাগুলো মানুষের, সেগুলো যাতে মানুষ মানে সবাই স্বাচ্ছন্দ্যে নিতে পারে। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলো আসলে আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদা। এর পাশাপাশি এখন নতুনভাবে আরও অনেক মানে হচ্ছে যে চাহিদার সংযোজন ঘটছে, সংজ্ঞায়িত হচ্ছে, কিন্তু আমরা আগে থেকে জেনে আসছি যে এগুলো আমাদের মৌলিক চাহিদা। তো এখন আসলে মিডল ক্লাস যারা, তারা কিন্তু এই অন্ন এবং হচ্ছে যে বাসস্থান, বস্ত্র মোটামুটি এখন মানুষ কিনতে পারে, মানে একেবারে মানুষের আর হয় না, কিন্তু দুমুঠো খাবার এবং একটি থাকার জায়গা বা একটি মাথা গোঁজার ঠাঁই, এইটা মানুষ কিন্তু এখনও হচ্ছে তাদের নিজেদের যে সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে তারা এনশিওর করতে পারেনি। এবং এটা না পারার কারণ হচ্ছে যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যর জন্য। মানে যে ধনী হচ্ছে সে ধনী হইতেই থাকবে, তার যে এত সম্পদ,
মূলত সে এত সম্পদ নিজেও কাজে লাগাইতে পারবে, নিজের কিছু হবে না, কিন্তু আলটিমেটলি সে সম্পদকে কুক্ষিগত করতে চাইছে বা করছে। এই যে মানুষের একটা মানে প্রবৃত্তি, এই জায়গাটা একটা ব্যালেন্স হওয়া দরকার। আসলে ভাই আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে কি দেখব যে আমার হয়তো বা মাসে 20,000 বা 50,000 টাকা বা 1 লাখ টাকা যদি স্যালারি হয় বা 1 লাখ টাকা যদি আর্নিংয়ের ব্যবস্থা আমার থাকে, তাহলে কিন্তু আমার মানে বড় সংসার হলেও চালানোর জন্য আর তেমন কিছু প্রয়োজন হয় না। কিন্তু আমি হাজার হাজার কোটি, শত শত কোটি টাকার মালিক হচ্ছি, অথচ আমার দেশের জনগণ বা আমার দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষরা এখনও খাবারের জন্য হাহাকার করছে। আগে আমরা শুনেছি যে মানুষ না খাওয়ার জন্য মারা যেত, কিন্তু এখন মারা যায় না। কারণ কি জানেন? যে গ্রাম অঞ্চলে এখন এনজিওগুলো সেই জায়গাটা পূরণ করছে। এখন ভাই ইসলামের দেশের সাথে সুদ হারামে এসে সেটা আসতে পারে, কিন্তু আমরা সেই তথ্যগুলো এখন পাচ্ছি না যে আসলে মানুষ খাওয়ার জন্য মারা যাচ্ছে শুধুমাত্র এনজিওগুলোর কারণে। এনজিওরা টাকা দিচ্ছে, তারা ধরেন বাজার সাজার করছে, খাচ্ছে, ঋণ হচ্ছে, আবার কাজ করছে, দিচ্ছে, আরেক এনজিও থেকে টাকা তুলে দিচ্ছে। এইভাবে তারা একটা সাইকেলের মধ্যে আটকায় গেছে, তারা একটা ঋণের বোঝার মধ্যে আটকায় গেছে, তারা প্রকৃত সুখ তারা খুঁজে পায়নি। কিন্তু যদি তাদেরকে সঠিক পরিকল্পনা নিয়ে তাদেরকে যদি সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থার এতটা দোদুল্যমান বা এতটা হচ্ছে ভারসাম্যহীন হতো না। তো প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার, আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার। ধন্যবাদ আপনাদের।